কন্টেস্ট সাইট মার্কেট প্লেসে কাজ করি। তো সেই সেই থেকে আমি বেশ কয়েক বছর যাবত আমি 2014 সাল থেকে মূলত আসলে ফ্রিল্যান্সিং শুরু করেছি। আর আমার শুরুটাই হয়েছে আসলে কন্টেস্ট সাইট থেকে, অর্থাৎ 99 থেকে আমি কাজ করা শুরু করছি। আমার এই যে এতদিনের একটা জার্নি, এই জার্নি থেকে আসলে আমি বাস্তবভিত্তিকভাবেই অনেক কিছু শিখেছি এবং আমি অনেক কিছু জানতে পারছি। কিন্তু মার্কেট প্লেস আপনারা তো জানেন যে কন্টেস্ট মার্কেট প্লেসটা আসলে কাজ করা একটু কঠিন, কারণ এখানে অনেক ডিজাইনাররা একদম সম্মুখ যোদ্ধাদের মতো আপনার সাথে প্রতিযোগিতা করবে এবং সেখানে তারা মনে করেন ওয়ার্ল্ডের টপ ক্লাস ডিজাইনারদের সাথে আপনার কম্পিটিশন করে সেখানে আপনার কাজ করতে হয়। সুতরাং এটি একটু টাফ। তো তার থেকেও মার্কেট প্লেসের বিভিন্ন ধরনের নিয়ম নীতি রুলস এগুলা আরও টাফ। অনেক ডিজাইনার আছে যারা মনে করেন ডিজাইন কোয়ালিটির দিক থেকে আসলে ভালো, কিন্তু তারা মার্কেট প্লেসে নিজেদের অবস্থান করতে পারে না। এটা আসলে মূলত আপনার এই মার্কেট প্লেসের বিভিন্ন নিয়ম নীতি বা কাজের সিস্টেম এগুলা না বোঝার কারণেই আসলে তারা মূলত মার্কেট প্লেসে সেভাবে অবস্থান করতে পারে না। আসলে একটা জিনিস সম্পর্কে তো আসলে খুব সহজেই জানা যায় না, ওইটা নিয়ে অনেক দিন চর্চা করতে হয়, তার প্রতি ইন্টারেস্ট থাকতে হয়, সেটাকে নিয়ে আসলে সময় দিতে হয় মূলত। তো আমার এই 6-7 বছরের অভিজ্ঞতার আলোকে আমি যা বুঝতে পারছি সেটাই আজকে আপনাদের সামনে সাধারণভাবেই আমি শেয়ার করার চেষ্টা করব। তো আমি মোহাম্মদ রুহুল আমিন, আমি একজন ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার। আমার একটা আইটি ফার্ম আছে, আমার আইটি ফার্মের নাম হলো ডিজাইনস র। আজকে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই। এর একটা আমি আসলে সূচি তৈরি করেছি, এই সূচির আলোকেই ধারাবাহিকভাবে আলোচনা করব। আমার সূচিটা হলো গিয়ে এই বিষয়গুলো সম্পর্কে আমি মোটামুটি যতটা সম্ভব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব আপনাদের। তো প্রথমে আমাদের এখানে আমি লিখেছি যে আকর্ষণীয় পোর্টফোলিও তৈরি করা। তো দেখেন, আমি প্রথমেই আমার লিস্টের প্রথমে যে জিনিসটা লিখেছি সেটা হলো আকর্ষণীয় পোর্টফোলিও তৈরি করা। এই পোর্টফোলিও তৈরিটা আসলে প্রত্যেকটা ক্ষেত্রেই, অর্থাৎ মার্কেট প্লেস বলেন, আপনি একজন ডিজাইনার হিসেবে আপনার পরিচিতি বলেন, সব কিছুর ক্ষেত্রেই আমাদের আসলে প্রথমেই যে জিনিসটা চলে আসে সেটা হলো আপনার পোর্টফোলিও। কারণ আপনি অনেক কিছুই পারেন, সেটা প্রুফ করার জন্য আপনার পোর্টফোলিও দরকার, যে আপনি এই কাজগুলো করছেন, এই কাজগুলো আপনি এই ধরনের কাজ করেন, এইটা বোঝানোর জন্য আপনার অবশ্যই একটা আকর্ষণীয় পোর্টফোলিও থাকতে হবে। আর এটা 99-এর জন্য তো বাধ্যতামূলক। এখন আমি তো নতুন অ্যাকাউন্ট সম্পর্কে বলতে পারবো না, কিন্তু আমি যতদূর জানি যে এখন নতুন অ্যাকাউন্ট খুলতে গেলে ভালো পোর্টফোলিও দরকার, এবং সেই পোর্টফোলিও এমনকি ড্রিবাল বা বিহেন্সের পোর্টফোলিও অ্যাকাউন্টের সাথে অ্যাড করতে হয়। এটা আপনারা পোর্টফোলিও তৈরি করার জন্য খুব ভালো মানে খুব মানে হেভি ক্রিটিক্যাল ডিজাইন করতে হবে এমন না। আমি এই জায়গায় একটা ডিজাইন পোর্টফোলিও আপনাদের দেখাচ্ছি, এটা সম্ভবত একজন টপ লেভেল ডিজাইনারের পোর্টফোলিও অথবা মিড লেভেল ডিজাইনারের পোর্টফোলিও। দেখেন এই জায়গা দেখেন, আমি একটা এক্সাম্পল স্বরূপ একটা পোর্টফোলিও নিয়ে আসছি 99 থেকে। আমি মূলত কিন্তু 99 বেজে কথাবার্তা বলবো। এখানে আপনারা আছেন অনেকে, আমি দেখছি যারা ফ্রিল্যান্সার বা অন্যান্য মার্কেট প্লেসে কাজ করেন। আসলে মূল কন্টেস্ট মার্কেট প্লেস, তো আপনি যেই মার্কেট প্লেসে কাজ করেন আসলে এইগুলো সব কিছুই কিন্তু অ্যাপ্লিকেবল, মানে এই বিষয়গুলোই কিন্তু সব জায়গায় আপনার প্রযোজ্য। সুতরাং আমি কিন্তু 99 বেজেই কথা বলবো, আপনারা আবার ব্যাপারটা বুঝে নিয়েন আর কি। তো এখানে একজন টপ লেভেল বা মিড লেভেল ডিজাইনারের আমি পোর্টফোলিও শো করছি, খুব সিম্পলি ডিজাইন। 99-এর ব্যাপার হলো আপনাকে পোর্টফোলিওতে অন্তত 12টা ডিজাইন রাখতে হয়, বাট মানে আপনি বেশিও রাখতে পারেন, কিন্তু সর্বনিম্ন আপনার পোর্টফোলিওতে 12টা ডিজাইন রাখতে হবে। আপনার সব থেকে সেরা 12টা কাজ আপনি পোর্টফোলিওতে রেখে দেবেন। এটা অনেক কাজ হয়, অনেক ক্লায়েন্টরা আসে, তারা দেখে আপনাকে সরাসরি ওয়ান টু ওয়ান প্রজেক্টের জন্য আপনার ডিজাইন দেখে তারা ইনভাইট করতে পারে। সুতরাং এই পোর্টফোলিওটাকে আপনারা ভালোভাবে সাজিয়ে নেবেন। আমি প্রত্যেকটা আমার কিন্তু বিষয়গুলো দেখছেন অনেকগুলা, সুতরাং আমি একটু সংক্ষেপ করতেছি। পরবর্তীতে আপনাদের কোনো এই বিষয়ে প্রশ্ন থাকলে আমরা দ্বিতীয় সেশনে প্রশ্নগুলোর উত্তর দেবো আমি আলাদা আলাদা, ইনশাল্লাহ। ঠিক আছে, এরপরে দেখেন আমি একটা বিষয়বস্তু নির্ধারণ করছি, সেটা হলো অ্যাকাউন্ট টিকিয়ে রাখা। আমরা জানি যে মার্কেট প্লেসে যে কোনো সময় অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে, যে কোনো কারণে অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে, তারপর অ্যাকাউন্ট হোল্ড হয়ে যেতে পারে। এক্ষেত্রে আমাদের করণীয় কি? এক্ষেত্রে সব থেকে বড় বিষয় হলো গিয়া আপনার অ্যাকাউন্টটা আপনার টিকিয়ে রাখতে হবে। কারণ আপনার অ্যাকাউন্টটা যদি বেঁচে থাকে, আপনি ওই অ্যাকাউন্ট থেকে কাজ করতে পারবেন। আপনি মনে করেন কোনো একটা অকারেন্স করলেন বা কোনো একটা ডিজাইন কপি করে আপনি উইন হলেন, উইন হওয়ার পর আপনি রিপোর্ট খাইলেন, তারপরে আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দিল। আপনি হয়তো $200 বা $500 একটা কন্টেস্ট উইন করছেন, কিন্তু আপনি যেই অ্যাকাউন্টটা আপনার অ্যাকাউন্টে যে অ্যাকাউন্টে চলে গেছে সেই অ্যাকাউন্ট কিন্তু আপনি ফেরত না পাওয়ার সম্ভাবনাটাই বেশি। কারণ এখানে আপনি মনে করেন বড় ধরনের কোনো অপরাধ হয়ে গেলে আর অ্যাকাউন্ট ফেরত আসলে সাধারণত দেয় না।
তারপরেও একটা অ্যাকাউন্ট পোর্টফোলিও তৈরি করে একটু মানে ওটার বয়স যত বাড়ে অ্যাকাউন্টের মনে করেন যে মার্কেট প্লেসের কাছে গ্রহণযোগ্যতাও বাড়ে আসলে। তো এরকম একটা রানিং অ্যাকাউন্ট যদি চলে যায় সেক্ষেত্রে আপনি কিন্তু থমকে যাবেন আর কনফিডেন্স পাবেন না। সুতরাং আপনার অরিজিনাল কাজ এবং ভালো কাজ করে অ্যাকাউন্টটাকে আপনাকে টিকিয়ে রাখতে হবে যে কোনোভাবে। আমি এখানে কয়েকটা পয়েন্ট রেখেছি যে কাউকে রিপোর্ট না করা, অর্থাৎ আপনাকে অনেক কিছু সহ্য করতে হবে। আপনার মনে করেন আমি যেটা করি, আমার ডিজাইন যদি কেউ কপি করেও মনে করেন যে উইন হয়ে যায়, আমি কিন্তু আসলে রিপোর্ট করি না, কারণ এটা মার্কেট প্লেসে আমার ভাগ্যে ছিল না, তাই আমার হয় না। মার্কেট প্লেস যদি দেখে তার বিরুদ্ধে অ্যাকশন নেয়, সেটা মার্কেট প্লেসের ব্যাপার। আমি আসলে ওইটা নিয়ে মাথা ঘামাই না, কারণ ওটা আমার ভাগ্যে না, আমি এটা ধরিনি। কারণ রিপোর্ট করার ক্ষেত্রে সমস্যা আছে। আপনি যখন রিপোর্ট করবেন আপনার অ্যাকাউন্টও রিভিউ করার সম্ভাবনা আছে। এখন আমার কি কোনো ভুল থাকতে পারে না? আমারও তো ভুল থাকতে পারে। সুতরাং কোনো স্টাফ যদি আপনার অ্যাকাউন্ট রিভিউ করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্ট ব্যানও করে দিতে পারে বা সমস্যা হতে পারে। সুতরাং রিপোর্ট করা থেকে একটু বিরত থাকাটা অ্যাকাউন্ট টিকিয়ে রাখার জন্য খুব একটা ভালো কাজ করে। এবার দ্বিতীয় পয়েন্ট হলো গিয়া, কেউ যেন রিপোর্ট না দিতে পারে সেভাবে কাজ করা। অর্থাৎ আপনি এমনভাবে কাজ করবেন, আপনি মনে করলেন কোথা থেকে আইনে একটা সিস্টেম করে মাইরে দিলেন, আপনি নিজের মধ্যেই কিন্তু আপনার নিজের দুর্বলতা থেকে গেছে। সুতরাং এমন কোনো কাজ আপনি করবেন না, কারণ আপনার যে কোনো ডিজাইন কিন্তু উইন হতে পারে। সুতরাং আপনার একটা কপি ডিজাইন যদি ফট করে উইন হয়ে যায় আর সেটা যদি রিপোর্ট করা হয়, আপনার অ্যাকাউন্টে চলে যাবে। সুতরাং কোনোভাবেই এই ধরনের কাজ করবেন না যে কোনোভাবে একটু মডিফাই করে বা কপি করে আইনে আমি ডিজাইনটা সাবমিট করি। এই ধরনের করা থেকে বিরত থাকা সব থেকে বেটার, কারণ উইন হওয়ার পর যদি আপনি রিপোর্ট করেন সেই ডিজাইন উঠাইতে পারবেন না। সেটা অবশ্যই স্টাফ আপনার রিভিউ করবে এবং রিভিউ করার পর আপনার অপরাধ যদি প্রমাণিত হয় আপনি অ্যাকাউন্টটা হারাবেন। সুতরাং অ্যাকাউন্ট হারানো যাবে না। কখনোই কারো ডিজাইন কপি না করা, এটা তো বললাম। উইনিং ডিজাইনে রিপোর্ট দিলে তা উঠানো যায় না। মানে 99 সিস্টেম হলো আপনার যতক্ষণ রিপোর্ট দেবে উঠাইতে পারবেন, আপনি উইথড্র করে নিতে পারবেন, কিন্তু যখন কোনো উইনিং ডিজাইন হয় সেটাকে আর উইথড্র করা যায় না। সুতরাং এই উইথড্র যার কারণে আপনার উইনিং ডিজাইন উইন হলে এই ডিজাইনটা খুব ভয়ঙ্কর। এমনিতে মনে করেন আপনি রিপোর্ট খাইলেন উঠাই ফেললেন, উইনিং ডিজাইন উঠানো যায় না, যার কারণে অবশ্যই আপনার অরিজিনাল ডিজাইন করতে হবে, কপি করা যাবে না। তাই কখনো এমন ডিজাইন করা যাবে না যে যার বিষয়ে আপনার কাছে কোনো জবাবই নেই। মনে করেন আপনি একটা কপি করে নিয়ে আসলেন আর আপনাকে যদি বলা হয় আপনি তো এই ডিজাইনটা কপি করছেন, তখন আপনি কি বলবেন? তাহলে কি জবাব দেবেন? আপনার কাছে কিন্তু বলার মতো কিছুই থাকবে না। সুতরাং এই বিষয়গুলোকে আপনারা সবসময়ের জন্য খেয়াল রেখে কাজ করি। অ্যাকাউন্টের লেভেল আপ করা। এবার 99 বা অন্যান্য মার্কেট প্লেসেও আছে, অ্যাকাউন্টের একটা লেভেল থাকে। 99-এ সাধারণত যেটা হয় সেটা হলো, যদি কোনো অ্যাকাউন্ট আপনার এখন বর্তমানে অ্যাপ্রুভ হয়, সেই অ্যাপ্রুভ অ্যাকাউন্টটা আপনার কোয়ালিটি অনুযায়ী হয়তো তারা মিড লেভেল অথবা এন্ট্রি লেভেল দিয়ে থাকে সাধারণত। যদি আপনার কাজের কোয়ালিটি ভালো হয় সাথে সাথেই আপনি মিড লেভেল হয়ে যেতে পারেন। সুতরাং আপনি যখন কাজ শুরু করবেন, আপনি মনে করেন ফ্রিল্যান্সারে এতদিন করতেছেন, এখন আপনি চাচ্ছেন যে 99-এ শুরু করতে, তখন আপনি যখন পোর্টফোলিও তৈরি করবেন বা আপনি যখন আপনার কাজ করবেন, তখনই আপনি যেই কাজটা করবেন সেটা হলো খুব ভালো কোয়ালিটির কাজ করবেন, যাতে স্টাফ আপনার অ্যাকাউন্ট রিভিউ করার পর আপনাকে দেখে বুঝতে পারে যে হ্যাঁ, সে এই একটা কোয়ালিটিফুল ডিজাইনার, এ আমাদের কমিউনিটির জন্য, আমাদের ডিজাইন কমিউনিটির জন্য বেটার এবং আমাদের স্ট্যান্ডার্ডের সাথে যায়। সুতরাং আপনাকে সাথে সাথে তারা মিড লেভেল করে দিতে পারে, নট অনলি এন্ট্রি লেভেল। সুতরাং এই লেভেল আপটা কিন্তু খুব বড় বিষয়। আর একটা জিনিস আপনারা জানেন যে 99-এর ক্ষেত্রে যদি এন্ট্রি লেভেলের অ্যাকাউন্ট হয়, সম্ভবত এখন 15টা ডিজাইন সাবমিট করা যায়। এক মাসে আপনি 15টা ডিজাইন পর্যন্ত সাবমিট করতে পারেন, এরপর আর পারবেন না। আর মিড লেভেল হলে কি, আপনি আনলিমিটেড ডিজাইন সাবমিট করতে পারবেন। মিড লেভেলের আরও কিছু সুবিধা আছে, তবে সবথেকে বড় সুবিধা যেটা সেটা হলো আপনি আনলিমিটেড কন্টেস্টে অংশগ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে আপনার মিড লেভেল অ্যাকাউন্টের খুবই মূল্য। তো দেখেন, অ্যাকাউন্ট লেভেল আপ করার জন্য, মনে করেন আপনি কাজ করতেছেন এন্ট্রি লেভেল হিসেবে, এখন আপনি আপনার অ্যাকাউন্ট আপ করতে চাচ্ছেন লেভেল আপ করার জন্য আগ্রহী। সেক্ষেত্রে কি, বিল্ড ইউর পোর্টফোলিও, তারপরে ফিল আউট ইউর পার্সোনাল ডিটেল, এটা সেটিংসে গেলে আপনি এই অপশনগুলো পাবেন। শেয়ার ইউর পার্সোনাল ব্যাকগ্রাউন্ড, এখানে দেখেন পোর্টফোলিও সাইট হিসেবে ড্রিবল অথবা বিহেন্স এটা অ্যাড করতে হয়। তারপরে টুইটার বা লিঙ্কডইনের অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে হয়। এক্সপিরিয়েন্স, স্কিল, আপনার যদি কোনো স্কিল থাকে সেই স্কিলও এখানে অ্যাড করা যায়। এবং এইখানে মিড লেভেল হতে গেলে এখন যে আপনার শর্ত, সেই শর্তের মধ্যে আসে উইন এ কন্টেস্ট অর কমপ্লিট এ প্রজেক্ট উইদিন লাস্ট 6 মান্থ, অর্থাৎ আপনার সর্বশেষ 6 মাসের মধ্যে যে কোনো একটা কন্টেস্ট উইন হতে হবে, অথবা যদি আপনার যে কোনো একটা প্রজেক্ট কমপ্লিট করতে হবে ক্লায়েন্টের সাথে। এই হলো লেভেল আপের বিষয়। কাজের ধারাবাহিকতা রক্ষা করা বা ধারাবাহিকতা ধরে রাখা।
আমরা আসলে কাজ করার ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করি না, যার কারণে আমরা মনে করেন যে কাজটা অনেকদিন কিছুদিন করার পরে অফ করে দিই বা ভালো লাগে না বা এই করি। কিন্তু এই জিনিসটা আসলে এই কাজের ক্ষেত্রে মোটেই প্রযোজ্য না। আপনাকে অবশ্যই কাজের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। আপনি যদি ধারাবাহিকতা ধরে না রাখেন, সেক্ষেত্রে কি আপনি কাজে নিজেই আপনার কাজের স্পৃহা হারিয়ে ফেলবেন। এই জন্য আপনার প্রতিদিন কম বেশি কাজ করতে হবে। যদি মনে করেন যে আগামীকাল থেকে কাজ শুরু করব, তাহলে এই আগামীকাল আর শেষ হবে না। এটা আপনার স্বভাবে পরিণত হয়ে যাবে, যার কারণে আপনাকে প্রত্যেক দিন অন্তত দুই একটা কাজ করতে হবে। আমি কয়েকটা পয়েন্ট দিয়েছি, সেটা হলো প্রতিদিন অন্তত দুই একটা কন্টেস্টে কাজ করতেই হবে। প্রতিদিন নতুন কিছু এলিমেন্ট তৈরি করতে হবে। এই এলিমেন্ট ব্যাপারটা হলো আপনার এলিমেন্টের বিষয়টা হলো আপনি যখন কিছু জিনিস তৈরি করবেন, আমি সামনে বলবো বিষয়গুলা, যে নতুন নতুন আপনার ডিজাইন তৈরি হবে, সেটা আপনার কম্পিউটারে কিন্তু সেভ করা থাকবে, মানে আপনার একটা আর্কাইভ তৈরি হবে। এই আর এই আর্কাইভগুলা আপনার পরবর্তীতে কাজে লাগবে। সুতরাং নতুন নতুন আপনি যখন প্রত্যেকদিন দুই একটা কাজ করবেন, আপনার প্রত্যেকদিনই নতুন নতুন আইটেম আপনার ভান্ডারে যোগ হবে, সেটা আপনি পরবর্তীতে রিউজ করতে পারবেন। এবার আসি, যদি বিশেষ কাজে আপনি বিজি থাকেন, তখন ওই ক্ষেত্রে কি খুব ভোরে উঠে কাজ করতে হবে। ফজর নামাজ পর থেকে অনেকটা সময় ফ্রি পাওয়া যায়, তখন আপনি কাজ করতে পারেন। কোনো বাহানায় এই ধারাবাহিকতা নষ্ট করা যাবে না, তবে একান্ত সময় না থাকলে সেটা ভিন্ন। ক্রিয়েটিভ কাজ সাধারণত অতিরিক্ত প্রেশারের মধ্যে হয় না। তো আমরা এই পয়েন্ট থেকে যেটা বুঝি সেটা হলো অবশ্যই কাজের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আপনি যদি কোনো একটা জব করেন, মনে করেন অনেকেই দেখছি রেজিস্ট্রেশন করছেন, আপনারা ফুল টাইম কাজ করেন। এখন ফুল টাইম কাজ করলেও দেখা যাচ্ছে আপনারা কিন্তু প্রত্যেক দিনই কাজ করেন না, অথবা উইন হয়েছেন, আপনারা মনে করেন যে উইন তো হয়েছি একটা একটু ঘুরি বা 2 দিন পর কাজ করি। আপনার এই 2 দিন ওয়েট করা বা মাঝখানে একদিন বিরতি দেওয়াটা কিন্তু আপনার জন্য একটা ক্ষতিকারক বিষয়। কারণ পরবর্তীতে আপনার আবার কাজে বসলে সেই কাজের স্পিড উঠাতে আপনার মনে করেন আবার সময় লাগবে। কাজের মধ্যে আপনার একটা ধারাবাহিকতা আপনি পাবেন না। সুতরাং কোনোভাবেই এই কাজের মধ্যে বিরতি দেওয়া যাবে না। ডিজাইন এনভায়রনমেন্ট তৈরি করা, এই ডিজাইন এনভায়রনমেন্ট তৈরি করা এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। ডিজাইন এনভায়রনমেন্ট বলতে কি বোঝা যায়? অর্থাৎ আপনার মোটামুটি আপনি যেই কাজটা করেন সেই কাজের প্রতি আপনার একটা আগ্রহ তৈরি করতে হবে। আগ্রহটা কিভাবে তৈরি হবে? আপনার আশেপাশে যদি এই ধরনের জিনিসগুলো থাকে, অর্থাৎ মনে করেন আমরা সাধারণত যদি কেউ ক্রিকেট পছন্দ করে, তার ফ্রেন্ড সার্কেলরা ক্রিকেট এই বিষয়গুলো নিয়েই আলোচনা করে। তারপর যারা ফুটবল পছন্দ করে ফুটবল নিয়ে, যারা যেই জিনিস ভালো লাগে বা যে জিনিস করে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে। অর্থাৎ একটা অফিসে যখন জব করে, তারা ওই জব রিলেটেড বা অফিস রিলেটেড, বস রিলেটেড আলোচনাই করে। কিন্তু আমরা ডিজাইনার, মনে করেন আমি বাসায় থাকি, আপনি অনেক দূরেই থাকেন, আমরা ডিজাইন নিয়ে কোনো আলোচনা করার মতো হয়তো আপনার পাশে কেউ পাচ্ছেন না। কিন্তু এই ধরনের এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। অফলাইনেও করতে পারেন, অনলাইনেও করতে পারেন। এখানে দেখেন আমি লিখেছি ফ্রিল্যান্সিং কাজে অনেক বড় একটা প্রোডাক্টিভিটি পাওয়া যায় এই এনভায়রনমেন্ট থেকে। মনে করেন আপনি সারাদিন শুধু ডিজাইন দেখলেন এবং এটা প্রতিনিয়ত দেখে যাচ্ছেন, একসময় আপনার নিজেরও কিন্তু ডিজাইন করার প্রতি আগ্রহ জাগবে। তাই এনভায়রনমেন্ট তৈরি করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে আপনি কি করতে পারেন? বিভিন্ন ডিজাইনারের সাথে সময় কাটাতে পারেন। সে যদি আপনার পাশে থাকে অথবা আপনার ফ্রেন্ড লিস্টে থাকে, তাদের সাথে সময় কাটাতে পারেন, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। ডিজাইন রিলেটেড ফ্রেন্ড আপনার প্রোফাইলে যোগ করুন। আমাদের ফ্রেন্ড লিস্টে দেখা যাচ্ছে আমাদের সাথে যায় না এমন অপরিচিত অনেক আছে, তাদেরকে আপনি মাইনাস করে দিয়ে আপনি ডিজাইনার ফ্রেন্ডদেরকে আপনার প্রোফাইলের সাথে যুক্ত করেন। বিভিন্ন ধরনের ডিজাইন গ্রুপে যোগ দেন, অনেক ধরনের ডিজাইন গ্রুপ আছে, সেখানে আপনি যোগদান করেন। ডিজাইন রিলেটেড লেখা পড়েন, বিভিন্ন আর্টিকেল আছে, যদি কোনো পোস্ট করে সেই পোস্টের নিচে যারা কমেন্ট করে কমেন্টগুলোও পড়েন। কারণ আপনার একটা সমস্যায় মনে করেন অন্য একজন পোস্ট করছে, আপনি অন্য একজন তার সমাধানও দিয়ে দিয়েছে, আপনি কিন্তু নিজে পোস্ট না করে আপনি কিন্তু একটা সমাধান পেয়ে যাচ্ছেন। সুতরাং আপনি পোস্ট করেন না করেন, অন্যের পোস্ট দেখবেন এবং তার সমাধানে কমেন্টে কেউ সমাধান দিয়েছে কিনা সেইগুলো দেখেন। বিভিন্ন ধরনের পোর্টফোলিও সাইডে গিয়ে ডিজাইন দেখুন। অনেক ধরনের পোর্টফোলিও সাইট আছে, যেমন ড্রিভেল আছে, বিহান্স আছে, আরও পিন্টারেস্ট আছে। এই সমস্ত সাইডে গিয়ে ডিজাইন দেখেন। আপনার মনে করেন যে চিন্তাধারা, ধ্যান খেয়াল সব কিছুতে যখন ডিজাইন থাকবে, তখন আপনার নিজেরও ডিজাইন করতে ইচ্ছা করবে। আসলে আপনার পছন্দের ডিজাইনারদের ফলো করুন। আপনার বিভিন্ন এই যে পোর্টফোলিও সাইডে গিয়ে যে ডিজাইনগুলো আপনার ভালো লাগে সেই ডিজাইনগুলোকে আপনি ফলো করেন, সেই ডিজাইনারদের ফলো করেন। সেক্ষেত্রে কী হবে? আপনারও ওই ধরনের ডিজাইন করার প্রতি আগ্রহ আরও বেশি জাগবে। ডিজাইন কমিউনিটি বিল্ড আপ করা, আমি এই আপনাদের সাথে কথা বলতেছি, এটা কিন্তু আমার একটা ডিজাইন কমিউনিটি বিল্ড আপ হচ্ছে। অর্থাৎ আমি আপনাদের সাথে কথা বলতেছি, আপনারা জিনিসটা জানতেছেন, বা আমি যাদের সাথে এখন কথা বলতেছি সবাই মোটামুটি ডিজাইন রিলেটেড, বা তাদের সবার ডিজাইনের প্রতি একটা ভালো লাগা আছে।
সুতরাং দেখেন এখানে কিন্তু আপনাদের সাথে আমার পরিচয় হচ্ছে, আমি আপনাদের সামনে জানতেছি। এইটার কারণে কি হচ্ছে, আমার ডিজাইন কমিউনিটি বিল্ড আপ হচ্ছে, বড় হচ্ছে। আমার আরও ডিজাইনার অনেক ফ্রেন্ড সার্কেল আছে, ভাই ব্রাদার আছে, তাদের সাথে আমরা ডিজাইন রিলেটেড আলোচনা করি। প্রত্যেক দিনই আমরা একত্রিত হই, কিছুটা সময় একত্রিত হয়ে সময় কাটাই, ডিজাইন রিলেটেড আলোচনা আমরা করি। এইটাকে বলা হয় ডিজাইন বিল্ড আপ করা, ডিজাইন কমিউনিটি বিল্ড আপ করা। আপনাকে অবশ্যই এনভায়রনমেন্ট তৈরি করার ক্ষেত্রে এই কয়টা পদ্ধতি অবলম্বন করতে হবে। নতুন নতুন কনসেপ্ট জেনারেট করা। নতুন নতুন কনসেপ্ট জেনারেট করা বলতে আমরা কি বুঝি? আমরা আসলে সাধারণত যখন প্রত্যেকদিন 2-1টা কাজ করবো, অথবা প্রত্যেকদিন আপনি 3টা কাজ করবেন, 4টা কাজ করবেন, 5টা কাজ করবেন, আপনার কিন্তু নতুন নতুন কাজ করতে হবে। একই স্টাইলে সব সময় কাজ করবেন না। দেখা যাচ্ছে আপনি একটা স্টাইলে কাজ করেন, ওই একই স্টাইলে সবসময় কাজ করতেছেন, নতুন কোনো ডিজাইন কনসেপ্ট আপনি জেনারেট করতেছেন না। এক্ষেত্রে আপনার কি হচ্ছে, আপনার যে তথ্য ভান্ডার সেখানে একই ধরনের ডিজাইন জমা হচ্ছে, সুতরাং সেগুলো আপনি পরবর্তীতে রিউজ করতে পারবেন না। আর আপনারা তো জানেন যে ডিজাইনের একটা ট্রেন্ড আছে, ট্রেন্ড পরিবর্তন হয়, অর্থাৎ ক্লায়েন্টের চিন্তাধারার মধ্যে একটা পরিবর্তন আসে। এটা মনে করেন একটা বছর হিসেবে আসতে পারে, বা এক একটা ট্রেন্ড এক এক সময় চালু হয়। আমরা জানি যে বিভিন্ন জিনিস যে ভাইরাল হয় এক একটা জিনিস এক এক সময়। তো আপনি বিভিন্ন ধরনের স্টাইলে কাজ করবেন, নতুন নতুন কনসেপ্ট তৈরি করবেন। তারপরে আপনার এখানে আছে কি, ক্লায়েন্টের ব্রিফ করে সেটাকে কল্পনা করে ডিজাইন করবেন, ডিজাইন করার চেষ্টা করবেন। গুগল বা অন্যান্য যে সাইট আছে সেই সাইট রিলেটেড রয়েছে, ওইখানে বিভিন্ন ধরনের আপনার ওই কনসেপ্টের ডিজাইন সার্চ করতে পারেন, যে অন্যান্য লোকরা কী ধরনের ডিজাইন করছে। আমি তো একটা ব্রিফ পেলাম, এখন হলো গিয়া আমার এই ব্রিফ অনুযায়ী যে কাজ করব, কিন্তু এই ধরনের কোম্পানি তো আরও আছে, সেই ধরনের কোম্পানির আপনার হলো গিয়া ডিজাইন দেখবেন, গুগলে সার্চ দিলেই দেখতে পারবেন। মনে করেন আপনি একটা রিয়েল এস্টেট কোম্পানির লোগো করবেন, আপনাকে ক্লায়েন্ট ওই ধরনের ব্রিফ দিয়েছে, আপনি 10টা রিয়েল এস্টেটের যখন ডিজাইন দেখবেন, তখন আপনার মধ্যে একটা নতুন কনসেপ্ট চলে আসবে, অথবা আপনি বুঝতে পারবেন যে আসলে কী ধরনের ডিজাইন করতে পারি, বা কী ধরনের ডিজাইন হতে পারে। যারা নতুন, কিন্তু যারা অনেকদিন যাবত করছেন তারা হয়তো বিষয়গুলো জানেন। কিন্তু অনেক ধরনের লোগো আছে, যেমন আনকমন কিছু কোম্পানির লোগো আছে, সেগুলো আপনি গুগলে সার্চ দিলে, ওই কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ দিলে আপনি বিভিন্ন ধরনের ইমেজ অথবা বিভিন্ন ধরনের ডিজাইন দেখতে পাবেন। আপনি শুধু তার থেকে একটা ধারণা নেবেন, এরপরে ওর বিপরীতে মানে ওইগুলোর সাথে না মেনে আপনি আপনার মতো করে চিন্তাধারা, আপনার ব্রেনটাকেও খাটাবেন, তারপরে আপনি ডিজাইন করার চেষ্টা করবেন। এটা কি হবে, আপনার আর্কাইভ মানে আপনার যে সেই তথ্য ভান্ডারটাকে আরও বড় করবে। এখানে দেখেন আমি কয়েকটা পয়েন্ট দিয়েছি, সেটা হলো কনসেপ্ট কাগজে আঁকার চেষ্টা করুন। আমরা অনেকে মাথায় আসলে কম্পিউটার নিয়ে বসি, আসলে কাগজ কলমে যত দ্রুত যত সুন্দরভাবে নিজের মনের ভাব প্রকাশ করা যায়, আসলে সেটা মাউস আর কিবোর্ড দিয়ে অত দ্রুত সম্ভব না। তো আপনি যদি কাগজে কিনেন, তখন দেখা যাচ্ছে আপনি ঘুরাইতে পারবেন সহজে, আঁকতে পারবেন সহজে। হোক মোটামুটি যে কোনো একটা ড্রাফের মতোই, খুব ভালো হতে হবে তা না, মোটামুটি আপনি কাগজে এঁকে নিলেন, তারপরে সেই ডিজাইনটা আপনি কম্পিউটারে মাউস কিবোর্ডের মাধ্যমে করলেন, সেটা হতে পারে। তারপরে কিওয়ার্ড ইউজ করে ডিজাইন সার্চ করে বিভিন্ন ধারণা তৈরি করতে পারেন। এবার কিওয়ার্ডের যে বিষয়টা আছে সেটা হলো, মনে করেন আমি একটা রিয়েল এস্টেটের লোগো তৈরি করব। এখন এই রিয়েল এস্টেটটা হতে পারে মনে করেন একটা সমুদ্রের পাড়ে। তো দেখেন ক্লায়েন্ট সেই ব্রিফের মধ্যে দিতে পারে যে আমি তো একটা রিয়েল এস্টেটের লোগো তৈরি করবো, সেই আমার সেই প্রতিষ্ঠানটা হলো গিয়া সমুদ্রের পাড়ে, সুতরাং আমি চাচ্ছি যে সমুদ্রের কিছু একটা ভিভ এর মধ্যে থাকুক, বা সমুদ্রের একটা কনসেপ্টের মধ্যে থাকুক। ঠিক আছে, তো আপনি এখানে একটা কিন্তু কিওয়ার্ড আমরা পেয়ে গেছি, রিভার সাইড অথবা সি বিচ অথবা এই ধরনের কিছু ন্যাচারাল কোনো কিছু একটা পাইছি। এই যে কিওয়ার্ডগুলো আমরা এর মধ্যে পেলাম, এই কিওয়ার্ডগুলো কিন্তু আমি আমার ডিজাইনে অ্যাপ্লাই করতে পারি। তাহলে যদি সমুদ্র হয় আর একটা রিয়েল এস্টেট হয়, আমি একটা কাজ করতে পারি, একটা সমুদ্রের ঢেউ ইউজ করতে পারি, আবার রিয়েল এস্টেটের একটা হয়তো রুফ অথবা বিল্ডিংয়ের কোনো একটা কিছু এর সাথে অ্যাড করতে পারি। তাহলে দেখেন রিয়েল এস্টেট তো একটা কিওয়ার্ড আমরা পেয়ে গেছি, মেইন কিওয়ার্ড, এর সাথে কি ওয়েব অথবা আপনার সি বিচ এ ধরনের কিছু কিওয়ার্ড আমরা পাচ্ছি, তার থেকেও কোনো একটা ইমেজ অথবা কোনো একটা কনসেপ্ট আমরা কিন্তু এর সাথে অ্যাড করতে পারি। অর্থাৎ আপনার শুধুমাত্র ঘর দিয়েই ঘর তৈরি করতে হবে তা না, আপনার ডিজাইন ক্লায়েন্টের যে চাহিদা বা ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী আপনি তার কনসেপ্টটা আপনার ডিজাইনের মধ্যে নিয়ে আসতে পারেন। এইটাকে বলা হয় কনসেপ্ট জেনারেশনের বিষয়। সাধারণ ভাবনার বাইরে থেকে ডিজাইন করলে অপর ডিজাইনের সাথে মিলে যেতে পারে, তাই এলিমেন্টে বর্ধিত করে কাজ করুন। তো এখানে আমি এই পয়েন্টটা লিখেছি, সেটা আসলে এটা একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো আপনি যখন একটা রিয়েল এস্টেট নিয়ে ভাবলেন মনে করেন, তখন যেটা হলো সেটা
সাধারণভাবে আপনার একটা ঘর চলে আসবে, রুফ চলে আসবে। তো এই রুফ যদি আপনি ইউজ করেন লোগোতে বা আপনার ডিজাইনে, সেটা কিন্তু আসলে একটা জেনেরিক কনসেপ্ট হয়ে যাবে। অর্থাৎ রিয়েল এস্টেটের লোগোতে, লোগো মানেই হলো টিনের চালা মানে রুফ অথবা বিল্ডিং। কিন্তু আপনাকে কিন্তু যে জিনিস আছে মানে জেনেরিক ডিজাইন করা যাবে না। আপনাকে করতে হবে কি, অবশ্যই নতুনভাবে ভাবতে হবে, মানে ওইটাকে অন্যভাবে উপস্থাপন করতে হবে। হ্যাঁ থাকবে, রূপ থাকবে না তা না, কিন্তু অবশ্যই আপনাকে অন্যভাবে ভাবতে হবে। সাধারণ সেন্সে যদি ভাবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে ডিজাইন একটা তৈরি করছেন খুব ভালো, অন্য একজন ডিজাইনারের সাথে মিলে গেল, তখন ব্যাপারটা কিন্তু ঝামেলা হয়ে দাঁড়াবে। সুতরাং আপনার ডিজাইনটাকে একটু অসাধারণভাবে ভাবতে হবে। অর্থাৎ আপনি সাধারণভাবে ভাবলে আপনার অন্য ডিজাইনারের সাথে মিলে যাবে, কিন্তু আপনাকে একটু ব্যতিক্রমভাবে বা অন্যভাবে আপনার ভাবতে হবে। সেক্ষেত্রে আপনার থেকে একটা ইউনিক কনসেপ্ট বের হবে। তারপরে লিখেছি কিওয়ার্ডের দ্বারা ডিজাইন কনসেপ্ট তৈরি করুন। ওই যেটা আগে বলছি যে আপনাকে কিওয়ার্ড বের করতে হবে। যে কোনো কোম্পানির কিন্তু কিওয়ার্ড থাকে, যেমন তারা কী ধরনের কাজ করে, তার ক্লায়েন্টের কী পছন্দ, এই বিষয়গুলোর উপরে আপনার কিন্তু অনেক কিছু নির্ভর করে।